আল্লাহু আকবার। আপসহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের পানিতে বিদায়। জানাজায় প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের অংশগ্রহণ। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় কবির সমাধির পাশে। After a long time, Usman Hadi born in this country. হাদি ভাই ধ্বংসলীলায় পছন্দ করতেন না। আমরা তার হত্যার বিচার চাই। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। 24 ঘন্টার মধ্যে হাদি হত্যায় জড়িতদের আইনের আওতায় না আনলে কাল কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আগামীকাল 5টা 15-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়, সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লন্ডনের পথে ডাক্তার জুবাইদা স্বামী তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন 25 ডিসেম্বর। ষড়যন্ত্র বিফল করতে দেবেন কঠিন বার্তা। নৈরাজ্য করে পেছানো যাবে না নির্বাচন। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 শান্তিরক্ষীর মরদেহ দেশে। ঢাকা সেনানিবাসে জানাজা কাল। গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় হবে দাফন। এবং কার্গো ভিলেজে আগুনের 1.5 মাসেও স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। প্রয়োজন মতো প্রবেশ পাস না পাওয়ায় অভিযোগ। মালামাল পেতে বেশি সময় লাগায় আর্থিক ক্ষতি। আপসহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের পানিতে বিদায় জানালেন লাখো মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে সবার বুকে থাকবেন ওসমান হাদি। যে সংসদে জনতার প্রতিনিধি হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন শরীফ ওসমান হাদি, সেই প্রাঙ্গণেই তাকে বরণ করতে সকাল থেকে লাখো জনতার ভিড়। বিক্ষুব্ধ জনতার দীর্ঘ অপেক্ষা শেষে তিনি এলেন। তবে আজ কোনো বিপ্লবের বাণী শোনালেন না এই আজন্ম বিপ্লবী। একেবারে নীরব নিথর দেহে তিনি উপস্থিত হলেন বিপুল জনসমুদ্রে। গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা। জনতার স্লোগান তরঙ্গ যেন প্রকম্পিত করছে চারদিক। মাথায়, হাতে, বুকে, পিঠে লাল সবুজের পতাকা নিয়ে দৃপ্ত উচ্চারণ, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় কে নেই, দল মত নির্বিশেষে লাখো জনতার অশ্রুসিক্ত উপস্থিতি। জানাজায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অংশ নেন ছাত্র জনতা। আল্লাহু আকবার। দুপুর 2:15 শুরু হয় জানাজা। ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিকল্পনাকারী হাদিকে খুনের পেছনে একজন নয়, পুরো চক্র কাজ করেছে অভিযোগ করে ইনকলাব মঞ্চের সদস্য সচিব বলেন, 24 ঘন্টার মধ্যে খুনিকে ধরতে সরকারের তৎপরতা উন্মোচন করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় শহীদ হাদির বড় ভাই বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিয়ে গেছেন আপোষহীন এই বীর যোদ্ধা। হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা। আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়।
প্রধান উপদেষ্টা বলেন, হাদিকে বিদায় দিতে নয়, বরং তার প্রতি ওয়াদাবদ্ধ হতে জড়ো হয়েছি। হাদি হারিয়ে যাবে না, তার মন্ত্র নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে প্রিয় হাদিকে বিদায় জানান আগত মানুষ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিদ্রোহী কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপোষহীন বিপ্লবী শরীফ ওসমান হাদি। এদিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা জানান, 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের আইনের আওতায় না আনলে রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। একজনের বিদ্রোহ ছিল তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, আর অন্যজন লড়েছেন ইনসাফের জন্যে। সময়, প্রেক্ষাপট আর পথ আলাদা হলেও মৃত্যুর পর একই মাটিতে নীরব সহাবস্থান বিদ্রোহী কবি ও আপোষহীন বিপ্লবীর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে শহীদ বিপ্লবী শরীফ ওসমান হাদিকে। সহযোদ্ধারা বলছেন, ইনসাফের পক্ষে লড়াইয়ে ধরেছিলেন প্রাণের বাজি। হাদির কণ্ঠ অনুগত হয়নি ক্ষমতা, লোভ কিংবা ভয়ের কাছে। মৃত্যুর আগ পর্যন্ত বজ্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় আধিপত্যবাদ, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। আমাদের সরকার যদি ভালোভাবে কাজ করতো তাহলে এই হত্যাকাণ্ড কিন্তু আজকে ঘটতো না। এই আমার হাদি ভাইকে মারে নাই, শুধু বাংলাদেশের মানচিত্র ক্ষত করেছে। এদিকে ওসমান হাদির দাফন শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ অনেকে। বিচার দাবিতে স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের আইনের আওতায় না আনলে রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান নেতারা। আগামীকাল 5:15-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাদি প্রেরণা হয়ে বেঁচে থাকবেন বলেও জানান নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি ষড়যন্ত্রের সমুচিত জবাব দিয়ে গণতান্ত্রিক উত্তরণ সহজ করতে পারলে আপোষহীন বিপ্লবী হাদির আত্মত্যাগকে সম্মান জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানাজায় অংশ নিয়ে আবেগকে শক্তিতে পরিণত করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারব। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, আপনাকে স্বাগত জানাই। রুবেল, বাংলাদেশের মাটি অনেক দিন পর এমন কিছু দেখলো যা আসলে কখনোই দেখেনি হয়তোবা। শহীদ ওসমান হাদি, তার জানাজায় আজকে কেমন মানুষ হয়েছিল, সেখানে কি ঘটেছে মূলত? দেখেন, আমাদের জীবন দশায় আর বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা কিন্তু খুব একটা ঘটেনি। শরীফ ওসমান হাদির জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা আমরা দেখেছি। আমরা দিনভরেই কিন্তু সেই জানাজা, তার মরদেহকে আনা, এই সকল কার্যক্রমের সাথে আমরা ছিলাম, মাঠে ছিলাম। আমরা দেখেছি যে প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মী, নেতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করেছেন। তারা পুরো জনস্রোত বয়ে গেছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সকলের মনের মধ্যে শোক ছিল, সেই শোককে তারা শক্তিতে রূপান্তরিত করে ওসমান হাদির যেই অল্প দিনের রাজনীতির এই জীবনে তিনি যে কথাগুলো বলে গেছেন, সেই কথাগুলোকে কিন্তু সকলের মধ্যে আমরা দেখেছি যে ধারণ করতে সকলেই বলেছেন যে ওসমান হাদি মারা যায়নি, তাকে তারা ধারণ করবেন তাদের হৃদয়ে, সেটা আমরা দেখেছি। আপনি দেখবেন যে শুধু ওসমান হাদির যেইখানে জানাজা হয়েছে, যেই দক্ষিণ প্লাজায়, শুধু সেখানেই না,
তার আশেপাশে যে সড়কগুলো রয়েছে, আমি যদি নাম ধরে বলি যে মিরপুর সড়কের বিশেষ করে হসপিটাল থেকে সংসদ ভবনের আগ পর্যন্ত, সেখানেও আমরা দেখেছি যে একদম মানুষের লোকারণ্য, আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানেও দেখেছি আমরা মানুষের লোকারণ্য। যদি মোটা দাগে বলতে যাই যে শরীফ ওসমান হাদির এই আপোষহীন বিপ্লবী যেই চেতনা, সেটিকে আসলে মানুষ কতটা ধারণ করলো তার এই জানাজা থেকে কিন্তু পরিলক্ষিত হয়। আমরা তো দেখেছি বিভিন্ন ফুটেজে মানুষের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা একদম জনস্রোতে রূপ নিয়েছে, সমুদ্রতে রূপ নিয়েছে। বিভিন্ন মানুষের বক্তব্য আমরা শুনেছি, আমরা দেখেছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে তাকে যে সমাহিত করা হলো, তার যে শেষ সময় আমরা দেখি তিনি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি দিয়ে তিনি কিন্তু আরও সমাদৃত হয়ে গেছেন সকলের মাঝে। তার সেই বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তার চেতনা সব মিলিয়ে যে বিদ্রোহী কবির সাথে মিলে যায়, তাকে কিন্তু তার পাশেই সমাহিত করা হয়েছে। 24 ঘন্টার একটা আলটিমেটাম আমরা পেয়েছি এই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যে সরকার কি করলো, তাকে হত্যা করা হলো। ইনকলাব মঞ্চ আলটিমেটাম দিয়েছে সরকারের পক্ষ থেকে, আসলে এখন পর্যন্ত জানানো হয়নি মূল যে অভিযুক্ত কিংবা সন্দেহভাজন সে আদৌ আছে কিনা দেশে, সে বিষয়টি জানানো হয়নি। একটু বলবেন যে সেখানে যারা উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য স্বজনরা, তারা আসলে কি বলেছেন হাদির এই যে সর্বোচ্চ আত্মত্যাগের বিষয়ে? দেখেন জাফর, আজকে কিন্তু সকলেই শোকাহত ছিলেন, সকলেই মধ্যে একটি শোকের ছায়া ছিল। তারা তারপরে বলেছেন যে শরীফ ওসমান হাদি কেন তাকে জীবন দিতে হলো, কি কারণে জীবন দিতে হলো। তার যেই কণ্ঠ ছিল বিদ্রোহী কণ্ঠ, আপোষহীনতার বিরুদ্ধে কথা বলা, সেখানে যদি আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজনীতিকরা কি বলেছেন। প্রধান উপদেষ্টা সেখানে বক্তব্য দিয়েছেন, আপনারা জানেন প্রধান উপদেষ্টা কিন্তু স্পষ্ট করেই বলেছেন হাদি তিনি মরে যাননি, তোমাকে বিদায় দেওয়ার জন্য আমরা আসিনি, তোমাকে আমরা বুকে ধারণ করব, তোমার যেই তত্ত্ব রয়েছে, তুমি যে কথা বলেছো সেভাবেই দেশ পরিচালিত হবে, সেই ওয়াদা তিনি সেখানে দিয়েছেন। আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন যে হাদি ছিল গণতন্ত্র থেকে উত্তরণের একটি প্রতীক। তিনি চেয়েছিলেন যে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সম অধিকারের একটি দেশ গঠন হবে, সেটার জন্য তিনি দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ চেয়েছেন ভোটে। জামাতের যিনি আমির তিনি কিন্তু একটি বার্তায় বলেছেন যে সার্বভৌমত্ব স্বাধীনতা চেতনার প্রতীক হাদি। হাদি আসলে কারো না, হাদি সকলের, মূলত সকলের সাথে হাদি মিলেমিশে আছেন এবং আধিপত্য ফ্যাসিবাদের বিরুদ্ধে যে হাদির যে কণ্ঠস্বর ছিল, সেই সকল বিষয়ে কিন্তু রাজনীতির ব্যক্তিবর্গ তারা সেখানে তুলেছে। ধন্যবাদ রুবেল আপনাকে। আমাদেরও প্রত্যাশা হাদির মঞ্চে এগিয়ে যাবে দেশ, আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে হাদির যে লড়াই ছিল সেটি অব্যাহত থাকবে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, তিনি জানাচ্ছিলেন শরীফ ওসমান হাদির আজকের যেই জানাজা, সেই জানাজার বিষয়ে বিস্তারিত। আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে মৃত্যু ভয়কে জয় করেছিলেন আপোষহীন বিপ্লবী শহীদ ওসমান হাদি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সময় সংবাদে দেয়া মৃত্যুঞ্জয় ওসমান হাদির শেষ সাক্ষাৎকার দেখবেন আজ রাত 10টায়। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে লন্ডনের পথে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে আবারও দেশে ফেরার কথা রয়েছে ডাক্তার জুবাইদার। এদিকে দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে আবারও লন্ডনে ফিরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শনিবার সকালে বাংলাদেশ ছাড়েন তিনি। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল 8টা 40 মিনিটে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে সকাল 7টা 10 মিনিটে ধানমন্ডির বাবার বাসা থেকে জুবাইদা রহমান বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন। পুরো যাত্রাপথে তার গাড়িবহর ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ডাক্তার জুবাইদার সঙ্গে এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন। লন্ডনে যাওয়ার 4 দিন পর 25শে ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডাক্তার জুবাইদা রহমানের। নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, সপরিবারে ঢাকায় আসার প্রস্তুতি হিসেবেই ডাক্তার জুবাইদা রহমান লন্ডনে গেলেন। একজন বধূই একটা বাড়ির সবচেয়ে হয় আর কি, হেড আর কি, কর্ত্রী। উনি যদি ফেরার টাইমে না থাকেন তাহলে টুকিটাকি জিনিসপত্র এগুলো তো আর বাড়ির কর্তা পাবে না, তাই না? এই জন্য ওনার যাওয়া। উনি ইনশাল্লাহ
25 তারিখে আমাদের প্রিয় নেতা মানবিক নেতা জনাব তারেক রহমানের সাথেই ফিরবেন। তিনি আরও জানান, তারেক রহমানের ফেরা উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন সে বাসা সম্পূর্ণ প্রস্তুত না হলে গুলশানে মায়ের বাসা ফিরোজায় উঠতে পারেন বলেও জানান রুমন। ওনার নিজস্ব কোনো বাড়ি নাই, কিন্তু যে বাড়িটা ওনার জন্য প্রস্তুত করা হচ্ছে সেটার কাজ যদি শেষ না হয় তাহলে ফিরোজায় ওনার মা অসুস্থ হওয়ার আগেই 2-3টা রুম রেডি করে রেখেছেন, যদি আমার ছেলে কোথাও না উঠতে পারে যেন আমার পাশেই থাকতে পারে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গত 5 ডিসেম্বর দেশে এসেছিলেন ডাক্তার জুবাইদুর রহমান। এর আগে লন্ডন থেকে চলতি বছরের মে মাসে শাশুড়ি বেগম জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে এসেছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদুর রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকার কাজ দ্রুতই শেষ হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া একটি গোষ্ঠী মবের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন মির্জা আব্বাস। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের দিক নির্দেশনামূলক কার্যক্রম চালাচ্ছে বিএনপি। শনিবার কার্যক্রমের তৃতীয় দিনে 72 জন প্রার্থীর সঙ্গে আলোচনা করে দলটি। তৃতীয় দিনের কার্যক্রমের উদ্বোধনী শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচনে জনগণের কাছে দলের যে বার্তা দেওয়া দরকার সেসব বিষয়ে আলোচনা হয়েছে। তারেক রহমান সাহেবের যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে রূপরেখা, এগুলো জনগণের সামনে তুলে ধরার বিষয় আছে। আমাদের যে সংস্কারের 31 দফার বিষয়ে এটা জনগণের কাছে তুলে ধরার বিষয় আছে। আগামী নির্বাচনকে সামনে রেখে যে কথাগুলো বলার দরকার একটা গাইডলাইন দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের ফেরার দিনের লাখো জনতার সমাবেশ দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেবে। যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। লক্ষ লক্ষ জনতার সমাবেশের মাধ্যমে আমরা জাতিকে একটা মেসেজ দিতে পারবো যে এই দেশে কোনো ষড়যন্ত্র কখনো দানা বাঁধতে পারবে না। শনিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গোপীবাগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীদের বিষয়ে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকবে না, বরং উচিত জবাব দেবে। বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকবে। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে 71 সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে 25-এও একইভাবে আমরা জবাব দেব। 25 ডিসেম্বর যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। স্টোররুমের জানালার কাঁচ ভেঙে কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন, পুড়ে গেছে বেশ কিছু নথিপত্র। বড় ধরনের ক্ষতি হয়নি, জানালেন নির্বাচন কর্মকর্তা। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 শান্তিরক্ষীর মরদেহ আনা হলো দেশে। সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ দেশে আসে। রোববার ঢাকা সেনানিবাসে জানাজা হবে। গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় হবে দাফন। সুদান থেকে দেশে ফিরল সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো 6 শান্তিরক্ষীর মরদেহ। নানা প্রতিকূলতায় সুদানে দায়িত্ব পালনের সময় গত 13 ডিসেম্বর আবেই সীমান্তে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় 6 সেনা সদস্য শহীদ হন। শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মরদেহ গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। পরে 6 শান্তিরক্ষীর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠাবে সেনাবাহিনী। সেখানে সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।
13 ডিসেম্বরের হামলার ঘটনায় আহত হন আরও 8 শান্তিরক্ষী। তারা কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। দেশটির অবকাঠামোগত উন্নয়ন সাধন, সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে ভূখণ্ডকে রক্ষায় ওই ব্যাটালিয়নে কর্মরত ছিলেন নিহত ও আহত সেনা সদস্যরা। বিজয়ের 54 বছর পেরিয়ে যখন 55 বছরে পা রাখল 56,000 বর্গমাইলের বাংলাদেশ, ঠিক সেই মাহেন্দ্রক্ষণে গেল 13 ডিসেম্বর দক্ষিণ সুদানের আবেই সীমান্তে শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় শাহাদাত বরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর 6 সেনা সদস্য। তাদের এই অসম আত্মত্যাগে বিশ্ব দরবারে বাংলাদেশ আরও একবার মাথা উঁচু করে দাঁড়ায়। লাল সবুজের পতাকা বুকে ধারণ করে শান্তিরক্ষীদের এমন আত্মত্যাগ আমরা গভীরভাবে স্মরণ করছি। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। তোষাখানার দ্বিতীয় মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীর 17 বছরের কারাদণ্ড, 1,64,00,000 রুপি জরিমানা, বিশেষ আদালতের রায়। কুষ্টিয়ায় জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। পুলিশ জানায়, ভোরের দিকে নির্বাচন অফিসের নিচতলার স্টোর রুমের পেছন দিক থেকে জানালার গ্লাস ভেঙে আগুন দেয় দুর্বৃত্তরা। ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া দেখে স্থানীয়দের নজরে এলে ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। দায়িত্বে যারা ছিল তারা দ্রুততার সাথে এটা নিয়ন্ত্রণ বা আগুনটা নিভাতে সক্ষম হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু ফ্লোরে পড়ে থাকা কিছু কাগজপত্র ছাড়া। তবে আমরা সব কিছুই বিবেচনা করছি, খতিয়ে দেখছি এটা কি কারো দুর্বৃত্তদের দ্বারা সংগঠিত কোনো ঘটনা নাকি এটা কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইয়ে। সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর সাদেকনগর গ্রামে মাইক্রোবাসে একদল ব্যক্তি বাড়িতে ঢুকে ভাঙচুর ও আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে 2 তলা বাড়িটির 2টি কক্ষ ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। এবার বাণিজ্যের সংবাদ। কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের 2 মাসেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। প্রয়োজন মতো প্রবেশ পাস না পেয়ে ভেতরে ঢুকতে পারছেন না সিএনএফ এজেন্টরা। এতে আর্থিক ক্ষতি মেনেই কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি বেড়েছে পণ্য খালাসের পরিমাণ। MSRFিনের রিপোর্ট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আলফা 8 গেট দিয়ে পণ্য খালাসে ব্যস্ত শ্রমিক কর্মকর্তারা। 18 অক্টোবরের অগ্নিকাণ্ডে ABC গেট বন্ধের পর আমদানি পণ্য সহজে কারখানায় পৌঁছে দিতে খোলা হয়েছে এই গেটটি। সাময়িক এসব উদ্যোগে পণ্য জট কমলেও আগের মতো পাস না পাওয়ায় পণ্য বুঝে পেতে 3 থেকে 4 দিন বেশি সময় লাগছে বলে অভিযোগ সিএনএফ এজেন্টদের। 3 দিন 4 দিন পর্যন্ত লেট করে হলো মাল ডেলিভারি হচ্ছে এই জায়গায়। যতক্ষণ পর্যন্ত কুরিয়ারদের কোনো ওয়্যার হাউস না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাধানটা হবে না। এতে আর্থিক ক্ষতি মেনে নিয়েই আমদানি রপ্তানি কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ী উদ্যোক্তাদের। যে অগ্নিকাণ্ডটি হয়েছে তারপরে এখন পর্যন্ত এটি স্বাভাবিক পর্যায়ে যায় না। পণ্যগুলো কিন্তু যেটা এয়ারপোর্ট দিয়ে আসে সেগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আর্জেন্সি থাকে, তো কষ্টের থেকে আমাদের ওই পণ্যের প্রয়োজনীয়তা অনেক বেশি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে 24 ঘন্টা পণ্য খালাসের সুযোগ রাখা হলেও পণ্য বুঝে নিচ্ছেন না আমদানিকারকরা। যদি ব্যাংক করা থাকে, সিরিয়াল থাকে, মাল দিয়ে দেয়, এটা কোনো সমস্যা নেই। 24/7 চলার ফ্যাসিলিটি আমরা চালু করেছি, সেটা রাত 10টা থেকে সকাল অ্যারাউন্ড 7টা-8টা পর্যন্ত কিন্তু কোনো কার্গো কেউ রিসিভ করছেন না। এনবিআর এর তথ্য 2024-25 অর্থ বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এসেছে $410 কোটি পণ্য। বিমানবন্দরের কার্গো ভিলেজে এখনও স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ কার্যক্রম। যদিও পণ্য সরবরাহে সর্বোচ্চ সহযোগিতা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আমদানি ও রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন, এই সংকটকালীন মুহূর্তে থার্ড টার্মিনালের কার্গো ভিলেজটি হস্তান্তর করা গেলে দূর হবে শতভাগ জটিলতা। MSRFিন, সময় সংবাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় 2 ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশী যুবকের। স্বজনদের দাবি, ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত 2 ভাই।
মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, মাদকের বিরুদ্ধে অবস্থান সহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে পরিচিত ছিলেন জান্নাত হোসেন। সেই জান্নাতই এখন না ফেরার দেশে। শনিবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা তীরের দুর্গম নয়ানগর গ্রামে দুই ভাই তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া বাঁধলে প্রতিবেশী জান্নাতকে ডেকে আনে তাদের মা তাসলিমা বেগম। সেখানে যেতেই দায়ের কোপে জখম হন জান্নাত। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের দাবি তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভাইয়ে ভাইয়ে কোবাকুবি লাগছে, ও ধরতে গেছে, ওর মাঝে কোপ লাগছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই দুই ভাইয়ের একজনের পক্ষ থেকে একটা দায়ের কোপ গিয়ে এই জান্নাতের বুকে লাগে। যারা হত্যা করেছে ওই পরিবারের যারা সদস্য আছে তারেক রিয়াদ সহ এদেরকে আমরা গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান আছে। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই তারেক ও রিয়াদ পলাতক রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেশের বাইরের খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীকে তোষাখানার দ্বিতীয় মামলায় 17 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। একসঙ্গে দুজনকে 1,64 লাখ রুপি জরিমানার আরোপ করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে কারাবাসের শেষ মেয়াদ আরও বাড়বে বলে জানান আদালত। বেশ কয়েকটি দুর্নীতি ও সহিংসতা মামলায় আগে থেকেই দেশটির আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খান। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা থাকলেও বিপিএল এর জন্য নিজেদের প্রস্তুত করছে রাজশাহী ওয়ারিয়র্স। উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি এবং সরকারের গাইডলাইনই মেনে সব করা হবে বলে জানিয়েছেন দলটির হেড কোচ হান্নান সরকার। দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত। আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। অ্যাজ এ টিম হিসেবে আমরা কিন্তু আমাদের যে প্রিপারেশন, আমাদের যে নিজেদের প্রস্তুতি নেওয়া খেলার জন্য, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। চ্যাম্পিয়ন হতে গেলে লাকের ব্যাপারটাও সবসময় চলে আসে, সেখানে সেই বিষয়টা সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। বাট লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন ইনশাল্লাহ। মুশফিক কিপিংয়ে নিশ্চিতভাবে এনজয় করে। যদি সে কিপিং করতে চায় ম্যাচে তার প্রায়োরিটিটা বেশি থাকবে। আর আকবর যদি খেলে স্বাভাবিকভাবে আকবরও কিন্তু সেখানে কিপিংয়ের জন্য যথেষ্ট ক্যাপাবল। সো এখানে বিষয়টা ডিপেন্ড করছে যে মুশফিক কীভাবে চিন্তা করছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আল্লাহু আকবার। আপোষহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের পানিতে বিদায়। জানাজায় প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের অংশগ্রহণ। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় কবির সমাধির পাশে। লন্ডনের পথের একটা জুবাইদা স্বামী তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন 25 ডিসেম্বর। ষড়যন্ত্র বিফল করতে দেবেন কঠিন বার্তা। নৈরাজ্য করে পেছানো যাবে না নির্বাচন। এবং বাইরে তালা দিয়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন, প্রাণ গেল শিশু সন্তানের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।